আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমরা প্রভাবক কি, প্রভাবকের শ্রেণী বিভাগ এবং প্রভাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই দেখা যাক যে প্রভাবক কি। প্রভাবক হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যে পদার্থটি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা মন্থর করতে পারে, সেই সুনির্দিষ্ট পদার্থটিকে বলা হয়ে থাকে প্রভাবক। এখন আমরা দেখব যে একটি পদার্থকে প্রভাবক হিসেবে ব্যবহার করতে হলে তার কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয়। এ পর্যায়ে আমরা প্রভাবকের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। যেমন কোনো একটি পদার্থকে যদি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেই পদার্থটি বিক্রিয়ার শুরুতে যে অবস্থায় যোগ করব, বিক্রিয়া শেষ হলে তার গঠন এবং ভরে অপরিবর্তিত থাকবে। প্রভাবক কখনোই কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে পারে না, তার উপস্থিতি কেবলমাত্র রাসায়নিক বিক্রিয়া প্রভাবিত হয় মাত্র। প্রভাবক কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাকে পরিবর্তন করতে পারে না। শুধুমাত্র প্রভাবক উভয় দিকের বিক্রিয়ার গতিবেগকে সমান হারে বৃদ্ধি করে বিক্রিয়াটিকে দ্রুত গতিতে সাম্যাবস্থায় অর্জনে সহায়তা করতে পারে মাত্র। প্রভাবকের কার্যকারিতা হতে হবে সুনির্দিষ্ট। এর অর্থ হচ্ছে যে প্রভাবক কোন একটি রাসায়নিক বিক্রিয়ার জন্য সুনির্দিষ্ট একটি পদার্থকে প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে। যে কোনো বিক্রিয়ায় যে কোনো পদার্থকে যদি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেই বিক্রিয়াটি প্রভাবিত হবে না। এরকম বৈশিষ্ট্য প্রভাবকের থাকতে হবে। এ পর্যায়ে আমরা জানব যে প্রভাবকের শ্রেণী বিভাগ। প্রভাবক সাধারণত 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ধনাত্মক প্রভাবক, 2 হচ্ছে ঋণাত্মক প্রভাবক, 3 হচ্ছে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক এবং 4 হচ্ছে আবিষ্ট প্রভাবক। প্রথমেই আমরা দেখব যে ধনাত্মক প্রভাবক কী। ধনাত্মক প্রভাবক হচ্ছে সেটাই যে পদার্থগুলো বা যে প্রভাবক কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে, সেটি হচ্ছে ধনাত্মক প্রভাবক। যেমন তোমরা লক্ষ্য করো, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি এখানে উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2, 2, 3। এখন এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু প্রভাবক দেওয়া হয়নি। তাহলে প্রভাবক দেওয়া না হলে এই বিক্রিয়ায় পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করার ফলে বিয়োজিত হয়ে যে হারে অক্সিজেন তৈরি হবে, এই বিক্রিয়াটিতেই যদি আমরা পরবর্তীতে প্রভাবক যোগ করে উত্তপ্ত করি, এক্ষেত্রে আমরা যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে সাথে দিয়ে উত্তপ্ত করি, সেক্ষেত্রে দেখা যায় যে পূর্বের চেয়ে বিক্রিয়ার হার বহুগুণ বেড়ে যায়, অর্থাৎ অক্সিজেন উৎপাদনের হার এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিজনিত কারণে বৃদ্ধি পায়। এ কারণে এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে ধনাত্মক প্রভাবক। এরপরে আমরা আসি ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক হচ্ছে সেই সকল প্রভাবক যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে মন্থর করে, সেই প্রভাবককে বলা হয়ে থাকে ঋণাত্মক প্রভাবক। যেমন এই সোডিয়াম সালফাইডকে যদি অক্সিজেন সহযোগে সোডিয়াম সালফাইড অক্সিজেন সহযোগে খুব সহজেই জারিত হয়ে সোডিয়াম সালফেটে রূপান্তরিত হয়। লক্ষ্য করো, আমরা বিক্রিয়াটা লিখছি সোডিয়াম সালফাইড খুব সহজেই অক্সিজেন সহযোগে জারিত হয়ে এখানে সোডিয়াম সালফেটে পরিণত হয়ে যায়। এখন যদি এই বিক্রিয়ায় আমরা কয়েক ফোঁটা গ্লিসারিন যোগ করে দিই,
কয়েক ফোঁটা যদি গ্লিসারিন যোগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই গ্লিসারিনের উপস্থিতিজনিত কারণে এই সোডিয়াম সালফেটের জারণ বিক্রিয়াটি অনেকাংশেই হ্রাস পায়। অর্থাৎ এক্ষেত্রে এই গ্লিসারিন হচ্ছে এই বিক্রিয়ায় ঋণাত্মক প্রভাবক হিসেবে ক্রিয়া করেছে। এছাড়াও যেমন কক্ষ তাপমাত্রায় হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন পারঅক্সাইড খুব সহজেই বিযোজিত হয়ে এখানে পানি এবং অক্সিজেনে পরিণত হয়, দিলাম অক্সিজেনে পরিণত হয়ে যায়। এখন এই বিক্রিয়াতে যদি আমরা কয়েক ফোঁটা ফসফরিক অ্যাসিড যোগ করি, যেমন দেখো H3PO4 ফসফরিক অ্যাসিড যদি যোগ করা হয়, সেক্ষেত্রে এই হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন অনেকাংশেই হ্রাস পায়। এক্ষেত্রে এই যে ফসফরিক অ্যাসিড দেখতে পাচ্ছ, এই ফসফরিক অ্যাসিড হচ্ছে এই বিক্রিয়ায় হচ্ছে ঋণাত্মক প্রভাবক। কাজেই তোমাদের মনে রাখতে হবে যে প্রভাবকগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস করবে, সেই সুনির্দিষ্ট প্রভাবকটির নাম হচ্ছে ঋণাত্মক প্রভাবক। এ পর্যায়ে আমরা দেখব অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক বলতে আমরা এটাই বুঝি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে বিক্রিয়ার ফলে যদি এমন একটি পদার্থ উৎপাদের মধ্যে তৈরি হয় যে পদার্থটি নিজেই প্রভাবকের গুণাগুণ সম্পন্ন, অর্থাৎ উৎপন্ন ওই পদার্থটির জন্য বিক্রিয়ার গতি ত্বরান্বিত হচ্ছে, তখন উৎপন্ন ওই পদার্থটিকে বলা হবে ওই বিক্রিয়ার জন্য স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। এ প্রসঙ্গে একটি উদাহরণ হচ্ছে এরকম, ধরো যে অম্লীয় পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহযোগে যদি আমরা অক্সালিক অ্যাসিডের সাথে অক্সালিক অ্যাসিডকে যদি টাইট্রেট করি, সেক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে। কিন্তু যে মুহূর্তে এই অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপাদের মধ্যে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়ে যায়, ঠিক ওই মুহূর্তেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ দূর হয়ে যায়। এক্ষেত্রে এই যে ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে যে ম্যাঙ্গানিজ আয়নটি তৈরি হয়েছে, এই আয়নটি এক্ষেত্রে প্রভাবক হিসেবে ক্রিয়া করেছে। যেহেতু এখানে বাহির থেকে কোনো পদার্থ যোগ করা হয়নি, কাজেই বিক্রিয়ায় উৎপন্ন এই ম্যাঙ্গানিজ আয়নটাই হচ্ছে এক্ষেত্রে অটো বা স্বপ্রভাবক হিসেবে ক্রিয়া করেছে। তোমরা বিক্রিয়াটি লক্ষ্য করো, যেমন দেখো H2C2O4 অক্সালিক অ্যাসিডের সাথে অ্যাসিডযুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ার ফলে এখানে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি, আর এখানে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইখানে এই যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহযোগে যদি এই অক্সালিক অ্যাসিডকে টাইট্রেট করা হয়, সেক্ষেত্রে প্রথম দিকে ধীরে ধীরে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপী বর্ণ, সেই গোলাপী বর্ণ দূর হতে থাকে। কিন্তু যখন এই বিক্রিয়কসমূহের মধ্যে বিক্রিয়ার ফলে এই যে উৎপাদের মধ্যে দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গানিজ সালফেট, এই ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে এই যে Mn2+, অর্থাৎ এই যে ম্যাঙ্গানিজ আয়নটি তৈরি হয়েছে, এই ম্যাঙ্গানিজ আয়নটি তৈরি হওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিলুপ্ত হয়। এতে প্রমাণিত হয় যে এই ম্যাঙ্গানিজ আয়নটি হচ্ছে এই বিক্রিয়ায় অটো বা স্বপ্রভাবক হিসেবে কাজ করেছে। এরপরে আমরা দেখব যে সর্বশেষ যে প্রভাবকটি, সেটি হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক হচ্ছে যে যদি কোনো বিক্রিয়ায় একটি বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়কের রাসায়নিক বিক্রিয়া যদি প্রভাবিত হয়, সেক্ষেত্রে ওই প্রথমোক্ত বিক্রিয়কটিকে বলা হয় আবিষ্ট প্রভাবক। মনে করো এখানে আমি একটু উদাহরণ লিখছি, যেমন সোডিয়াম সালফাইড অক্সিজেন সহযোগে জারিত হয়ে সোডিয়াম সালফেট
সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন সহযোগে জারিত হয় না। এখানে লক্ষ্য করো যে সম্পূর্ণ পৃথকভাবে আমরা যদি সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইডের ভিতর দিয়ে অক্সিজেন চালনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম সালফাইড অক্সিজেন সহযোগে জারিত হয়ে সোডিয়াম সালফেটে রূপান্তরিত হয়, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয় না। কিন্তু সোডিয়াম সালফাইড সোডিয়াম আর্সেনাইড সোডিয়াম সালফেট এখানে লক্ষ্য করা, কিন্তু যদি সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড এর মিশ্রণের মধ্য দিয়ে যদি অক্সিজেন গ্যাসকে চালনা করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম সালফাইড জারিত হয়ে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনাইড জারিত হয়ে সোডিয়াম আর্সেনেটে রূপান্তরিত হয়। এক্ষেত্রে স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে যখন দুটিকে পৃথকভাবে আমরা জারিত করার চেষ্টা করেছিলাম, তখন দেখা গিয়েছিল যে সোডিয়াম সালফাইড জারিত হয়ে সালফেটে রূপান্তরিত হয়েছিল, কিন্তু আর্সেনাইড কিন্তু অক্সিজেন দ্বারা জারিত হয় না। কিন্তু মিশ্রণের মধ্য দিয়ে যখন অক্সিজেন চালনা করা হয়েছে, তখন কিন্তু দুইটাই জারিত হয়ে এই সালফাইড সোডিয়াম সালফেটে আর সোডিয়াম আর্সেনাইড সোডিয়াম আর্সেনেটে রূপান্তরিত হয়েছে। এতে আমরা অবশ্যই বলতে পারি যে এই সোডিয়াম সালফাইডের উপস্থিতিজনিত কারণে সোডিয়াম আর্সেনাইড জারিত হয়ে সোডিয়াম আর্সেনেটে রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে এই যে প্রথমোক্ত বিক্রিয়ক, এই বিক্রিয়কের প্রভাবে দ্বিতীয় বিক্রিয়কের রাসায়নিক ক্রিয়া প্রভাবিত হয়েছে, যে কারণে এই বিক্রিয়ার জন্য সোডিয়াম সালফাইড হচ্ছে আবিষ্ট প্রভাবক। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবককে আরও দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে সমসত্ব প্রভাবক এবং দুই নম্বর হচ্ছে অসমসত্ব প্রভাবক। প্রথমে আমরা দেখব যে সমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবক হচ্ছে যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক একই ভৌত অবস্থায় যদি বিরাজ করে, তখন ওই প্রভাবকটিকে বলা হবে সমসত্ব প্রভাবক। এখানে একটি উদাহরণ লিখছে, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড আর এখানে নাইট্রিক অক্সাইড। এখানে লক্ষ্য করো যে এই বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, উৎপাদ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড প্রভাবক। সবগুলোই দেখো একই ভৌত অবস্থা অর্থাৎ গ্যাসিয়াস অবস্থায় বিরাজ করছে। কাজেই কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক যদি একই ভৌত অবস্থায় বিরাজ করে, তাহলে ওই প্রভাবকটিকে বলা হয়ে থাকে সমসত্ব প্রভাবক এবং এই ঘটমান বিষয়টির নাম হচ্ছে সমসত্ব প্রভাবন। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব যে এই যে সমসত্ব যে প্রভাবক, এই সমসত্ব প্রভাবকের প্রভাবন কৌশলটি কিভাবে সম্পন্ন হয়ে থাকে। সমসত্ব প্রভাবকের প্রভাবন কৌশলটি সম্পন্ন হয়ে থাকে এই অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। এই জন্য এই প্রভাবন কৌশলটিকে বলা হয় অন্তর্বর্তী যৌগ তত্ত্ব বলা হয়ে থাকে। এক্ষেত্রে এই লক্ষ্য করা যে এক্ষেত্রে এই বিক্রিয়কের মধ্যে কোনো একটি বিক্রিয়ক প্রভাবকের সাথে বিক্রিয়া করে প্রথমে অন্তর্বর্তী যৌগ গঠন করবে এবং এর পরবর্তী ধাপে ওই অন্তর্বর্তী যৌগের সাথে অপর বিক্রিয়কের বিক্রিয়ার ফলে উৎপাদ গঠিত হবে এবং প্রভাবকটি অবমুক্ত হয়ে যাবে। এভাবেই সমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এখানে বিক্রিয়াটি আবার লক্ষ্য করো। এখানে প্রথমে লক্ষ্য করো, যেমন নাইট্রিক অক্সাইড,
অক্সিজেন সহযোগে জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে একটু সমতা করে নেই, 2, এখানে 2 দিলাম। এরপরে এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড NO2, এখানে 2 দিতে হবে। এখানে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড আর হচ্ছে 2 নাইট্রিক অক্সাইড। আমরা এক নজর একটু দেখে নিই যে সমতাকরণ সঠিক আছে কিনা। 4, 8, 6, 8 নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, ঠিক আছে। বিক্রিয়া দুটোকে আমরা যোগ করে ফেলি। 2 SO2 plus 2 NO plus oxygen 2 SO3 plus 2 NO বা 2 SO2 plus oxygen 2 SO3। তোমরা লক্ষ্য করো যে এখানে দেখো যে এই বিক্রিয়ায় প্রভাবক ছিল নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড বিক্রিয়কের মধ্যে একটি বিক্রিয়ক অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে এটি হচ্ছে সেই অন্তর্বর্তী যৌগ। এই অন্তর্বর্তী যৌগ পরবর্তী ধাপে অপর বিক্রিয়ক হচ্ছে এখানে কি সালফার ডাইঅক্সাইড। সেই সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে উৎপন্ন হয়েছে সালফার ট্রাইঅক্সাইড, আর প্রভাবকটি কিন্তু আবারও অবমুক্ত হয়ে গিয়েছে। এখন এই দুইটা বিক্রিয়াকে অ্যাড করে হবে, ফাইনালি যে রিঅ্যাকশনটা আমরা পাচ্ছি দেখো যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড, আর এই যে প্রভাবক হিসেবে আছে নাইট্রিক অক্সাইড। কাজেই সমসত্ব প্রভাবকের প্রভাবন কৌশলটি হয়ে থাকে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। এ পর্যায়ে আমরা দেখব যে অসমসত্ব প্রভাবক কি এবং তার কৌশলটি কিভাবে সম্পন্ন হয়ে থাকে সেই বিষয়টি লক্ষ্য করা। যে অসমসত্ব প্রভাবক বলতে এটাই বোঝানো হয়ে থাকে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সাথে যদি ভৌত অবস্থার পার্থক্য থাকে, অর্থাৎ বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবকের মধ্যে যদি ভৌত অবস্থার পার্থক্য থাকে সেক্ষেত্রে ওই প্রভাবকটিকে বলা হয়ে থাকে অসমসত্ব প্রভাবক। আমরা একটি উদাহরণ দেখব। এখানে লক্ষ্য করো যে 2 SO2, আগের বিক্রিয়াটি আমি লিখছি, শুধু প্রভাবকটিকে আলাদা করে লিখব। এখানে দেখো যে 2 SO3, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদ কিন্তু একই ভৌত অবস্থায় আছে। আর এখানে আমি প্রভাবক হিসেবে নিলাম প্লাটিনাম। প্লাটিনাম হচ্ছে কঠিন পদার্থ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবকের মধ্যে কিন্তু ভৌত অবস্থার পার্থক্য আছে, যে কারণে এটি হচ্ছে প্লাটিনাম হচ্ছে অসমসত্ব প্রভাবক। এখন অসমসত্ব প্রভাবকের প্রভাবন কৌশলটি সাধারণত সম্পন্ন হয়ে থাকে অধিশোষণের মাধ্যমে। এই জন্য এই মেকানিজমটিকে বলা হয়ে থাকে অধিশোষণ তত্ত্ব। এই অধিশোষণ তত্ত্বটি আবার তার এই যে অধিশোষণ ক্রিয়ার মাধ্যমে এই অসমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। তার মধ্যে 1 নম্বরে লক্ষ্য করো যে প্রথমে এই প্রভাবকের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলে বিক্রিয়কের মধ্যে কোন একটি বিক্রিয়ক অধিশোষিত হবে। দ্বিতীয়ত ধাপে হচ্ছে সেই অধিশোষিত প্রান্তের সাথে প্রভাবকের পৃষ্ঠতলের মধ্যে এক ধরনের দুর্বল বন্ধন সৃষ্টি হবে এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে প্রান্ত অধিশোষিত হয়েছে তার অপর প্রান্তের মধ্যবর্তী বন্ধনটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। এবং 3 নম্বর হচ্ছে ওই দুর্বল প্রান্তকে
বিক্রিয়কের যে অপর বিক্রিয়কটি আছে সে আক্রমণ করবে, অর্থাৎ বন্ধনটা ভেঙে ফেলবে, বিক্রিয়ার গতি ত্বরান্বিত হবে এবং সর্বশেষ ধাপে এই বিক্রিয়ার উৎপাদ ওই প্রভাবকের পৃষ্ঠতল থেকে মুক্ত হয়ে বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটাবে। এখানে লক্ষ্য করো, আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে দেখার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে প্লাটিনাম প্রবাহকের পৃষ্ঠতল আমি আঁকছি। এখানে আরেকটু লক্ষ্য করো, এখানে লক্ষ্য করে যেটা বলা হয়েছে যে প্রথম ধাপে প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়কের মধ্যে কোন একটি বিক্রিয়ক অণুর একটি প্রান্ত অধিশোষিত হবে। এখানে প্লাটিনাম প্রভাবকের পৃষ্ঠতলে দেখতে পাচ্ছ যে এখানে মনে করো যে এটা হচ্ছে অক্সিজেন অণুর একটি প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত এই প্লাটিনাম প্রভাবকের পৃষ্ঠতলে অধিশোষিত হয়েছে। দ্বিতীয় ধাপে হচ্ছে কি যে ওই অধিশোষিত প্রান্ত অর্থাৎ প্লাটিনাম প্রভাবকের পৃষ্ঠতলে এই প্লাটিনাম প্রভাবকের সাথে অধিশোষিত প্রান্তের মধ্যে এক ধরনের দুর্বল বন্ধন সৃষ্টি হবে। আর এই বন্ধন সৃষ্টি হওয়ার কারণে এই বিক্রিয়ক অণুর অপর প্রান্তের মধ্যবর্তী যে বন্ধন, এই যে দেখতে পাচ্ছ যে এই বন্ধনটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। এবং তৃতীয় ধাপে করবে কি, যেমন এখানে অপর বিক্রিয়ক বলতে কি সালফার ডাইঅক্সাইড আছে, এই দুর্বল প্রান্তকে আক্রমণ করে এই বন্ধনটি ভেঙে ফেলে এই সালফার ডাইঅক্সাইড ওই অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হবে এবং সর্বশেষে ওই সালফার ট্রাইঅক্সাইড প্রভাবক এর পৃষ্ঠতল থেকে মুক্ত হবে এবং এই মুক্ত হয়ে প্রভাবকটি পৃথক হয়ে যাবে। এভাবেই বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটবে। তাহলে তোমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারবে যে অসমসত্ব প্রভাবকের ক্ষেত্রে প্রভাবন কৌশলটি হয়ে থাকে অধিশোষণের মাধ্যমে। আমাদের আরেকটি বিষয় আমরা জানব, এই যে প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে সেই বিষয়টি দেখলাম। এখন আমরা দেখব যে বিক্রিয়ার গতির উপর যে প্রভাবকের প্রভাব, সেই বিষয়টি একটি গ্রাফের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে এটা হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, এটা, আর এই পাশে এটা হচ্ছে স্থিতিশক্তি। এখানে লক্ষ্য করো যে এইটা হচ্ছে সক্রিয়ণকৃত অবস্থা, এটুক। এখানে আমি একটু লাইন টেনে দিচ্ছি। এটা হচ্ছে এইটুক হচ্ছে অপ্রভাবিত সক্রিয় শক্তি। এখানে মার্ক করে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে প্রভাবিত সক্রিয় শক্তি। তোমরা এখানে একটু লক্ষ্য করো যে আমি এখানে দেখো যে এখান থেকে এদিকে ডান দিকে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতিকে বোঝানো হচ্ছে, এখান থেকে উপরের দিকে হচ্ছে স্থিতিশক্তিকে বোঝানো হচ্ছে। এখানে যে গ্রাফটি দেখতে পাচ্ছ, এই গ্রাফটির এই যেটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে
অপ্রভাবিত সক্রিয়ণ শক্তি, আর এইটা হতেছে প্রভাবিত সক্রিয়ণ শক্তি প্রভাবক দ্বারা। এখন তোমরা জানো যে এইটা হচ্ছে একটি বিক্রিয়ার, এটা হচ্ছে বিক্রিয়কের অবস্থান, এটা হচ্ছে উৎপাদের অবস্থান। বিক্রিয়ক থেকে উৎপাদ পেতে হলে আমাদেরকে কি এই সক্রিয়ণকৃত জটিল অবস্থায় আগে পৌঁছাতে হয়। এখন এখানে যে বিষয়টি লক্ষ্য করো যে বিক্রিয়ক এবং এই যে সক্রিয়ণকৃত জটিল অবস্থার মধ্যে যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যই কিন্তু সক্রিয়ণ শক্তি। কাজে সক্রিয়ণ শক্তির মান যদি বেশি হয় তাহলে কম সংখ্যক বিক্রিয়ক কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পায়, ফলে বিক্রিয়ার গতি অর্থাৎ বিক্রিয়ার হার কিন্তু কমে যায়। আর প্রভাবক ব্যবহার করার ফলে যেটা হয়েছে যে প্রভাবক বিক্রিয়াটিকে সহজে সংগৃহীত করার জন্য একটি বিকল্প পথ তৈরি করে দেয়, এবং যে পথে শক্তির বাধা অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান থাকে খুব কম। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রভাবক দ্বারা প্রভাবিত সক্রিয়ণ শক্তির মান কিন্তু এইটুক কম, অর্থাৎ এনার্জিশীল বা শক্তি পর্বত এইটুক কিন্তু কম, যে কারণে বিক্রিয়া অধিক সংখ্যক বিক্রিয়ক অণু অংশগ্রহণ করার সুযোগ লাভ করে, ফলে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে পারস্পরিক সংঘর্ষ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে এই গ্রাফ থেকে এটা সুস্পষ্টভাবে জানা যায় যে এই প্রভাবকের উপস্থিতি একটি রাসায়নিক বিক্রিয়াকে সহজে সংগৃহীত করার জন্য একটি বিকল্প পথ সৃষ্টি করে দেয়, যে পথে সক্রিয়ণ শক্তির মান থাকে কম, ফলে অধিক সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পায় এবং যে কারণে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। সর্বশেষে আমরা আরও একটি জিনিস সম্পর্কে জানব, সেটাও প্রভাবক সম্পর্কিত। একটি হচ্ছে এই প্রভাবক বিষ, আরেকটি হচ্ছে প্রভাবক বিবর্ধক। এই দুটি বিষয়ে আমরা একটু জানবো। যে প্রথমে আমরা জানবো যে প্রভাবক বিবর্ধক কি। আমরা একটি উদাহরণ লিখছি, তোমরা এখানে দেখো যে নাইট্রোজেনের সাথে হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়ার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে লৌহ চূর্ণকে ব্যবহার করা হয়। এখন এক্ষেত্রে যদি এই লৌহ চূর্ণের সাথে সামান্য পরিমাণে মলিবডেনাম যোগ করে দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এই লৌহ চূর্ণ প্রভাবকের প্রভাবন ক্ষমতা এই মলিবডেনামের উপস্থিতিজনিত কারণে অনেকাংশে বৃদ্ধি পায়, যে কারণে বিক্রিয়ার হারের বৃদ্ধি ঘটে। এই ক্ষেত্রে এই মলিবডেনাম হচ্ছে প্রভাবক বিবর্ধক বা এটাকে প্রভাবক সহায়ক বলা হয়ে থাকে। এরপরে আছে যে প্রভাবক বিষ। প্রভাবক বিষ হচ্ছে সেটাই যে কোনো বিক্রিয়ায় যদি এই প্রভাবকের সাথে এমন একটি পদার্থ উপস্থিত থাকে যার উপস্থিতিজনিত কারণে প্রভাবকের প্রভাবন ক্রিয়া নষ্ট হয়ে যায় এবং যে কারণে বিক্রিয়ার হার হ্রাস পায়, সেই পদার্থটির নাম হচ্ছে প্রভাবক বিষ। যেমন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি অপদ্রব্য হিসেবে ধুলাবালি, তারপরে আর্সেনিক অক্সাইড এগুলো মিশ্রিত থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রভাবক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে প্লাটিনামকে। এখন এই প্লাটিনাম প্রভাবকের সাথে যদি এই যে H2O3 এই আর্সেনিক অক্সাইড যদি এই সালফার ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত থাকে, সেক্ষেত্রে এই আর্সেনিক অক্সাইড এই প্লাটিনাম প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে নষ্ট করে দেয়, যে কারণে বিক্রিয়ার হার কমে যায়। আর এই ক্ষেত্রে এই আর্সেনিক অক্সাইড হচ্ছে প্রভাবক বিষ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এতক্ষণ যাবৎ মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে সকলকেই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।